দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা, সহকর্মী গৌরবকে নিয়ে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা, সিএএ জানিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা পরিস্থিতি আগে থেকেই আমরা দেখেছি। সে 2014 হোক, 2024 হোক কিংবা 2026 বিধানসভা নির্বাচন, একের পর এক সময় কিন্তু সিএএ নিয়ে জলঘোলা পরিস্থিতি দেখা দিয়েছে। আর এরই মাঝে বড় ঘোষণা, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা ভারতে অনুপ্রবেশ করেছে, যারা দীর্ঘদিন থেকে ভারতে রয়েছে এবং যারা ভারতের নাগরিকত্ব চাইছেন, তাদের জন্য বড় ঘোষণা। এবার থেকে তাদের আগের দেশে, অর্থাৎ যে দেশে তারা থাকতেন সেখানকার পাসপোর্ট জমা দিতে হবে, তাও আবার মাত্র 15 দিনের মধ্যে। আর এ নিয়েই কিন্তু আজকে আমাদের এই বিশেষ আলোচনা। গৌরব, একদমই তাই। রাজ্যে কার্যকর হয়ে গিয়েছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যা পার্লামেন্টে পাশ হয়েছে। এরপর যদিও বা কার্যকর বা এনাক্টেড হয়নি আমাদের রাজ্যে, কার্যত কেন্দ্র এবং রাজ্যে টালবাহানা একটা ছিল, একটা জট ছিল। যদিও বা কেন্দ্রে আলাদা সরকার এবং রাজ্যে আলাদা সরকার, অর্থাৎ ভিন্ন সরকার হওয়ায় কার্যত এতদিন পর্যন্ত কার্যকারিতা পায়নি এই নতুন আইন। এবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক ছাড়লেন। বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন রাজ্যে সিএএ কার্যকর হলো। শুধুমাত্র এটাতেই ক্ষান্ত থাকেননি বা থেমে থাকা যায়নি আপাতত মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তিনি যেমনটা বলেছেন, বিএসএফকে জমি আপাতত হস্তান্তর করার কাজ চলছে। আপাতত জমি হস্তান্তর হয়ে গিয়েছে এবং মাপজোক প্রায় শুরু হয়ে গিয়েছে। প্রায় যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আমরা ভারত বাংলাদেশের সঙ্গে বর্ডারগুলো শেয়ার করছি, যেখানে যেখানে কাঁটাতার নেই, সেই সমস্ত এলাকাগুলোতে কাঁটাতার অতি সত্বর দেওয়া হবে। 45 দিন লক্ষ্যমাত্রা ফেন্সিংয়ের কাজ হবে সম্পূর্ণ। এবং সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করতে গিয়েই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আজ থেকে, অর্থাৎ গতকাল থেকে তিনি বলে দিয়েছেন, যদিও বা আমরা কথা যেহেতু ইঙ্গিত করছি আপনাদের সামনে আজ, এবং সেখান থেকে বলা যেতে পারে সিএএ কার্যকর হয়ে গিয়েছে। আপনারা ধরতে পারেন আজকে থেকে, গতকাল থেকে, যাই বলুন না কেন, এক কথায় কার্যকর হয়ে গিয়েছে মুহূর্ত থেকেই। এবং সেখান থেকেই যারা সিএএর আওতাধীন তারাই একমাত্র ভারতের পরিষেবা, ভারতে থাকার জন্য আপনারা যেটা বলে ক্রাইটেরিয়া যেটা দরকার, তার মধ্যে অন্যতম যে পাসপোর্ট জমা দিয়ে নিজেদেরকে দেখাতে হবে 2014 সালের পরে হোক কিংবা 2024 পর্যন্ত যা এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল, তার আগে আপনারা বা তারপরে আপনারা এসেছেন এবং সেই পাসপোর্ট যদি আপনাদের কাছে বৈধ থাকে, তবে আপনাদেরকে সিএ তালিকাতে অন্তর্ভুক্ত হতে হবে। তারপর সিএ প্রদানের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যেতে পারে। আর যারা বিশেষ করে সংখ্যালঘু রয়েছে, বিশেষ করে খ্রিস্টান রয়েছে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, হিন্দু বাদ দিয়ে শরণার্থী যারা রয়েছেন, হিন্দু শরণার্থী, তাদের কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কোনো পরিবেশ নেই, এমনটা স্পষ্টতই বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই তাই, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সাধারণভাবে এতদিন যেভাবে আমরা দেখেছি যে গাছও খাবো এবং তলাও কুড়বো, সেটি কিন্তু এখন আর হবে না। অর্থাৎ একসঙ্গে দু দেশের নাগরিকত্ব, যখন ইচ্ছে হবে আমি বাংলাদেশে যাব, যখন ইচ্ছে হবে আমি ভারতে চলে আসব, ভারতে ভোট যে গ্রহণ পর্ব সেখানে আমি নাম নথিভুক্ত করব, ভুয়োভাবে ভোটার তালিকায় নাম লেখাবো এবং তারপরে অবাধে ভোট দেব, সেসব আর চলবে না। বিজেপি সরকারের পক্ষ থেকে সরাসরি কঠোরভাবে জানানো হচ্ছে যে আগের দেশে আপনারা যেভাবে আগের দেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, সে যেইভাবেই হোক, কিন্তু পাসপোর্ট জমা দিতে হবে। যদি নতুনভাবে নাগরিকত্ব চান, ভারতের নাগরিক হয়ে থাকতে চান, তাহলে পুরনো দেশের পাসপোর্ট জমা দিতে হবে, তাও আবার মাত্র 15 দিনের মধ্যে জমা দিতে হবে। এই ডেডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন এবং সে সময় তিনি বারংবার সিএএ বলি, না হলে এনআরসি বলি, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু তিনি বিরোধিতা করেছেন। বলেছেন তিনি থাকাকালীন কোনোদিনও এনআরসি লাগু হবে না, তিনি থাকাকালীন কোনোদিনও সিএএ অ্যাক্ট কার্যকর করা হবে না, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল। এবং আমরা 2019-এর দৃশ্য দেখেছিলাম, যেভাবে মালদা থেকে শুরু করে, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে একের পর এক জায়গায় যেভাবে ভাঙচুর করা হয়েছিল, রেল তছনছ করে দিয়ে দেওয়া হয়েছিল, রেলের সম্পত্তি, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছিল, সে দৃশ্য কিন্তু ভুলে যায়নি সাধারণ মানুষ। আর এবার নতুন সরকার গঠন করার পর কড়াকড়িভাবে তারা কিন্তু বলছেন যে এবার থেকে সিএএ লাগু হয়েছে এবং আপনারা যদি নাগরিকত্ব চান, ভারতের হয়ে থাকতে চান, ভারতের পরিষেবা চান, তাহলে এবার আগের পুরনো যে পাসপোর্ট সেটি দিয়ে দিতে হবে সরকারকে, সরকারকে হস্তান্তর করতে হবে। সেই বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান হোক কিংবা আফগানিস্তান হোক, সেখানকার সংখ্যালঘুরা যারা নাগরিকত্ব চাইছেন, ভারতে থাকতে চাইছেন,
তাদের জন্য বড় ঘোষণা, বড় নিয়ম বলা যেতে পারে। আবেদনকারীকে দিতে হবে পাসপোর্ট, সরকারকে জানাতে হবে সমস্ত তথ্য, কিভাবে তারা এখানে এসেছেন, কতদিন থেকে তারা আছেন, এবং বৈধ হোক সেই পাসপোর্টের মেয়াদ, বৈধ হোক কিংবা অবৈধ হোক কিংবা এক্সপায়ারি হয়ে যাক না কেন, প্রত্যেকটি জিনিস সরকারকে তুলে ধরতে হবে, বিস্তারিত তথ্য দিতে হবে। আর এটি বাধ্যতামূলক, অর্থাৎ এক দেশে থেকে আপনারা দু দেশের নাগরিকত্ব নিচ্ছেন, দু দেশের সুবিধে নিচ্ছেন, যখন ইচ্ছে হচ্ছে বাংলাদেশ যাচ্ছেন, যখন ইচ্ছে হচ্ছে পাকিস্তান, যখন ইচ্ছে হচ্ছে আফগানিস্তান, ভারতেও আবার থাকছেন, সেসব এখন থেকে চলবে না। অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ রোহিঙ্গা বলা যেতে পারে, যারা দীর্ঘদিন থেকে ভারতের মাটি আঁকড়ে ধরে রয়েছেন, ভারতের সুযোগ সুবিধে নিচ্ছেন, বিভিন্ন রকম প্রকল্পের সুবিধে নিচ্ছেন, তাদের জন্য ভয়ের কারণ বা তাদের জন্য বড় ঘোষণা বলা যেতে পারে, যেখানে এখন থেকে শক্ত হাতে সরকার প্রত্যেকটি জিনিস খতিয়ে দেখবেন। যেমনটা গৌরব তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে প্রত্যেক কাঁটাতারের বেড়া নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় তৎকালীন রাজ্য সরকারকে আমরা বলে দেখেছিলাম বিরোধিতা করতে, বিরোধিতা ইন দ্য সেন্স আমরা অনেক সময় দেখেছিলাম কেন্দ্র রাজ্যের সংঘাত, আর সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কেন্দ্র সরকার বিএসএফ রয়েছে সেখানে, কিন্তু তবু অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে, এবং কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য জমি দিচ্ছে না, তাই কোনো রকম ফেন্সিং এর তার আমরা দিতে পারছি না, কাঁটাতারের ব্যবস্থা করতে পারছি না। এই দৃশ্য আমরা কিন্তু এর আগে বহুবার দেখেছি। তবে এবার পরিবর্তন হয়েছে, শুধুমাত্র সরকার নয়, একেবারে প্রত্যেকটি নিয়ম কানুনের দিক থেকেও কিন্তু পরিবর্তনের আভাস, পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি। আর সেখানেই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর বড় ঘোষণা করেন যে ৪৫ দিনের মধ্যে সমস্ত জমি বিএসএফ কাছে হস্তান্তর করতে হবে সীমান্তবর্তী লাগোয়া এলাকায়। আর সে কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, জমি মাপজোক চলছে, যাদের জমি পড়ছে সেই বর্ডার এলাকায় তাদের সঙ্গে কথা চলছে, কৃষক জমি হোক, কৃষকদের জমি হোক কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা চলছে, এবং তারপরেই পুরোটা জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করে দেওয়া হবে, এবং তারপরে শুরু হয়ে যাবে সেই কাঁটাতারের কাজ, বেড়ার কাজ। আর বলা যেতে পারে তারপর থেকেই আর কোনো অবৈধ অনুপ্রবেশকারী হয়তো অন্তত পশ্চিমবঙ্গে দেখা যাবে না, কারণ আমরা জানি স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যেভাবে বিএসএফ প্রতিনিয়ত 24 ঘন্টা তারা পাহারা দিচ্ছেন দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দিন রাত জেগে তারা যেভাবে বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সে দৃশ্য যেন এবার আরো শক্ত হবে এবং অবৈধ অনুপ্রবেশকারী কিছুটা হলেও রোখা যাবে, যেমনটা সরকার চাইছে, সেদিকেই কিন্তু আমাদের আজকের এই ইঙ্গিত উঠে আসছে। গৌরব, একদমই তাই। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত যখন বার্তা দিয়েছিলেন, আপনাদের বলি এবার কিন্তু নিবেদিত একটা বিষয় দেখা গিয়েছিল, এবার ট্রিপল ডি অথবা 3D অ্যাকশন প্ল্যানে এগোতে চাইছে রাজ্য সরকার, অর্থাৎ 3টি ডি থাকছে এবারের এই কার্যকর হওয়ার ক্ষেত্রে। 3টি ডি কি কি? একটা হচ্ছে ডিতে ডিটেক্ট, আরেকটি যদি ধরা হয় সেই ডিতে হচ্ছে ডিলেট, একটা ডিপোর্ট, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই 3D অর্থাৎ 3D এই প্ল্যানেই এগোতে চাইছে কার্যকর করার জন্য। এবং সেখান থেকেই এই 3টি বিষয় মেনে নিয়েই সিএতে আওতাভুক্ত নাগরিকত্ব যারা নিতে ইচ্ছুক রয়েছেন, যারা সংখ্যালঘু, তারা নাগরিকত্ব পাবেন পুরনো পাসপোর্ট জমা দেওয়ার ভিত্তিতে। এবং সেখান থেকেই বিশেষ করে হিন্দু শরণার্থীদের কোনো তো ভয় পাওয়ার বা কোনো রকম একটা অভয় বার্তা যখন দিয়ে দেওয়া হয়েছে, কার্যত নাগরিকত্ব এই আইন চালু তো হয়েছে, চালু হওয়ার পরে যে সমস্ত বেনিফিট বলুন বা যে সমস্ত সুবিধাগুলো বলুন সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষ বেশি তো কিছু চায় না, খেটে খাওয়া মানুষ মূলত মোটা কাপড়, মোটা ভাত এবং একটু কর্ম বা চাকরি বাকরি চায়। কিন্তু এই অভিযোগটা করে আসলো কেন্দ্রীয় সরকার, যে সময় কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যায় যে অবিজেপি শাসিত যখন রাজ্য যখন ছিল, কার্যত তখন অভিযোগটা উঠে আসলো এই যে ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে কার্যত বা ভিন স্টেট থেকে বলুন না কেন, অর্থাৎ একদম আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এসে কারণ ভারতে থেকে, ভারতে বসবাস করে, ভারতের খেয়ে, ভারতের পরে ভারতের যেমন ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, অন্যদিক থেকে আবার যে সমস্ত সরকার বিরোধী নীতিগুলো চালু হয়েছিল, যারা হয়তো করছিল, তারা হয়তো ভারতে এসে তারা ভোট দিচ্ছিলেন, থাকছিলেন দিনের পর দিন, হয়তো আমার আপনার যেই অধিকারটুকু আপনারা হয়তো পাচ্ছিলেন না কার্যত তাদের জন্য, সেই অনুপ্রবেশকারীদের জন্য। আর তারপর আমরা কি দেখলাম, রাজ্য হলো চালু সিএ, এবং সিএ চালু হওয়ার পরেও কার্যকর বা এনেক্টেড হয়নি, কিন্তু এসআইআর তো হয়েছে। এসআইআর এ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যত লক্ষ নাম এসআইআর এ মূলত ভোটের আগে থেকে বাদ গেল, সকলে তো আর অনুপ্রবেশকারী নয় নিবেদিতা, কিন্তু সকলে যে অনুপ্রবেশকারী নয় বা সকলের মধ্যে যে কেউই নয় এমনটা কিন্তু বলা যায় না। অর্থাৎ সেখান থেকে এসআইআর হওয়ার পর আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা মানুষ বসেছিলেন। কারা বসেছিলেন? যারা ভিন রাজ্য, ভিন দেশ থেকে যারা পালিয়ে এসেছেন,
ভিনদেশ থেকে পালিয়ে এসে বিভিন্ন রাজ্যে আনাচে কানাচে বসবাস করছিলেন, দীর্ঘদিন থাকছিলেন, খাচ্ছিলেন, এখানে ব্যবসা করছিলেন, কেউ বা অবৈধ নির্মাণ করে ফেলেছেন, গোটা একটা বস্তি করে ফেলেছেন, নিউ টাউন থেকে ছবি ধরা পড়েছিল। এবং এই সমস্ত কিছু রুখতেই সিএটা কার্যকর করা হয় এবং নাগরিকত্ব দেওয়ার একটা বিশেষ ব্যবস্থা করা হয়। কেননা আফগানিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, এই তিনটি দেশের ক্ষেত্রে সংখ্যালঘু বলতে বোঝায় একদম সোজা কথায় হিন্দুদের বোঝায়। সংখ্যালঘু সেখানে হিন্দুরা, আফগানিস্তান বলুন, পাকিস্তান, বাংলাদেশ বলুন, সেখানে বহুমাত্রায় মেজরিটি নিয়ে রয়েছে অন্যান্য ধর্মের মানুষ, কিন্তু সংখ্যালঘু মাইনরিটি যাই বলুন না কেন, সেখানে সংখ্যালঘু একদম রয়েছে হিন্দুরা। এবং তারা যারা বিভিন্ন বিবাদ বলুন, উদ্বাস্তু সমস্যা বলুন বা হিংসা কবলিত অশান্তিতে পড়ে তারা পালিয়ে এসেছেন, তাদেরকে প্রোটেকশন দেওয়া মানবিকভাবেই যে কোনো দেশের একটা বলা যেতে পারে মানবিক একটা মুখ, মানবিক একটা অধিকার বা কর্তব্যের মধ্যে পড়ে। তো সেখান থেকেই যদি শরণার্থী না হয়ে তিনি যদি সেখানকার একদম হাই মেজরিটি সেখানকার যদি একদম সংখ্যালঘু বলা যেতে পারে মানুষ যদি না হয়ে কার্যত তিনি যদি মেজরিটিওয়ালা সংখ্যা মানে মানুষ যদি হন বা সাধারণ নাগরিক যদি হন, তারা যদি এসে সেখানেও থাকছেন, এখানেও ভোট দিচ্ছেন, দু দেশের নাগরিক, দু দেশের পাসপোর্ট রাখছেন, তারা কার্যত এ নিয়ে প্রশ্ন উত্তর যখন শুরু করে, তখন থেকেই কার্যত এই বিষয় নিয়ে একটু কার্যত বিশেষ করে নজরদারি চালাতে শুরু করে প্রতিরক্ষা দপ্তর, ভারতের স্বরাষ্ট্র দপ্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন একটা আইন ঘোষণা করেন, আইন আনার জন্য প্রস্তাব রাখেন। এরপর আইনমন্ত্রী তখন ছিলেন, আইনমন্ত্রী সে সময় কার্যত প্রস্তাবটা রাখলেন পার্লামেন্টে, যদিও অনেক বিরোধ, অনেক বিতর্ক তৈরি হয়। আইনটা পাশ হওয়ার পর্যায়ক্রমে ছিল না, অনেক বিরোধীরা বিরোধিতা করেছিলেন আইনটা পাশ না হওয়ার ক্ষেত্রে। সেখান থেকে পরবর্তীতে সিএ পাশ হলো, বিভিন্ন রাজ্যে এনাক্টেড হলো, কিন্তু বাংলায় এতদিন পর্যন্ত লাগু হয়নি। কিন্তু এবার বাংলায় লাগু হলো, বাংলায় কার্যকর হলো সরকার আসার পর, সরকার পরিবর্তনের পর। আর এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট দেখেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে। সরাসরি বিএসএফকে কি বলে দেওয়া হয়েছে, পুলিশকে কি বলা হয়েছে, বলা হয়েছে যারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন তাদেরকে সোজা বিএসএফের বর্ডারের পাশে যে ডিটেনশন ক্যাম্প সেখানে বসানো হবে, তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা করা হবে, এমনটাও কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে। আর হবেই না মানে কোনো বিজিতা। এতদিন ধরে এই সিএ নিয়ে কথা হয়েছে, একদিকে যেমন 2024 লোকসভার আগে পর্যন্ত দেখেছি, 2024-এর আগে বিজেপির ম্যানিফেস্টোতে এই সিএ ছিল, তারা বলেছে সিএ এর কথা বলেছে এবং তারপর একটা মেজরিটি দেখা গিয়েছে, বিজেপি তারা জয় পেয়েছে যদিও বা। কিন্তু সেখান থেকেই রাজ্যের কথায় আসি, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক সভামঞ্চ থেকে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন এই সিএকে নিয়েই, ক্যাকা ছিছি নিয়ে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, তুমি যেমনটা বলছিলে, আন্দোলন পর্যন্ত হয়েছে, একদম রাস্তাঘাটে যানজট তৈরি করে মানুষের ওপর একদম ভয়ভীতি প্রদর্শন করে সেখানে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, রেল ব্যবস্থা কার্যত ট্রেন একের পর এক ভাঙা হয়েছে, সেখানে সরকারি বাসের উপর আঘাত আনা হয়েছে, সরকারি অফিস ভাঙচুর হয়েছে, দপ্তর ভাঙচুর হয়েছে, মুর্শিদাবাদের ঘটনা বলো, মালদার ঘটনা বলো, আনাচে কানাচে এমন ছবি ধরা পড়েছে। এবং সেখান থেকেই আরও বিশেষ করে নজর দিতে শুরু করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এবং তারপর থেকে ঘোষণা যে এবার এসআইআর এর মধ্য দিয়েই এই অনুপ্রবেশকারীদেরকে প্রথমে হটাতে হবে এবং তারপর সিএ এনাক্ট করতে হবে, এটাই প্ল্যান ছিল, অ্যাকশন প্ল্যান ছিল বিজেপির। এবং তাই তারা সফল করতে একদম বলা যেতে পারে বাধ্য হলো, এমনটাই মনে করা হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে পাসপোর্ট জমা করতে হবে বাধ্যতামূলক। যারা পাসপোর্ট জমা করবেন না, যারা সিএ আওতাভুক্ত হবেন না, তারাই অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন। তাদেরকে যেতে হবে একদম সীমান্তবর্তী এলাকার যে ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানে, তাদেরকে সেখান থেকে সমস্ত আইনি প্রসিডিউরাল মেনটেন করে তারপর তাদেরকে পুশব্যাক করা হবে বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানে। নিবেদিতা। একদমই তাই গৌরব, তুমি যেমনটা বলছো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে পুশব্যাক করা হবে, কিন্তু প্রশ্ন গৌরব এটা উঠে আসছে, দীর্ঘ এতগুলো বছর কেটে গেল কিন্তু সিএ বাংলায় লাগু হলো না। বাংলায় লাগু হওয়ার সময় বা বাংলায় যখনই প্রস্তাব দেওয়া হতো, তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার কিন্তু প্রতিবাদ করা হতো, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হতো, আন্দোলন করা হতো যে বাংলায় সিএ লাগু করা হবে না, বাংলায় এনআরসি লাগু করা হবে না। এই যে প্রতিবাদের ধরন কিন্তু আমরা দেখতে পেরেছি। কিন্তু এবার নতুন রাজ্য সরকার, বিজেপি সরকার প্রত্যেকটি জিনিস শক্ত হাতে কিন্তু ধরেছে। তুমি যেমনটা কিছুক্ষণ আগেই গৌরব বললে যে এসআইআর আমরা দেখেছি বাংলায় যেভাবে লাগু হয়েছে, প্রথমে বিহারে প্রথম দফাতে এবং দ্বিতীয় দফাতে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গতেও লাগু করা হয় এসআইআর। এবং এসআইআর এ সংশোধিত করা হয়, নতুন ভোটার তালিকা করা হয়, যেখানে অবৈধ অনুপ্রবেশকারী, যেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার, যারা এতদিন থেকে ভোট দিয়ে
আসছিলেন তাদের নাম ধরে ধরে বেছে বেছে বাদ দেওয়া হয়, কারণ তাদের কাছে পর্যাপ্ত নথি, পর্যাপ্ত তথ্য তাদের কাছে ছিল না, এবং তারপরেই ভোটার তালিকা থেকে তাদের সম্পূর্ণ ছুড়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। এবং এখন যে ভোটার তালিকা রয়েছে সেই সংশোধিত ভোটার তালিকায় মনে করা হচ্ছে সম্পূর্ণ যাদের নাম রয়েছে, যাদের তথ্য রয়েছে, প্রত্যেকেই ভারতীয় নাগরিক, এবং সেই ভারতীয় নাগরিকরাই এবার নির্বাচনে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিন্তু যারা এতদিন থেকে ভোট দিয়ে আসছিলেন, মৃত ভোটারের নামে ভোট হতো, ভুয়ো ভোটারের নামে ভোট হতো, স্থানান্তরিত ভোটার যারা এক জায়গায় ছিলেন এবং এখন অন্য জায়গায় আছেন কিন্তু তাদের নামেও ভোট দেওয়া হতো, ভোট টেম্পার করা হতো, ইভিএম মেশিন টেম্পার করা হতো, ভোট লুট করা হতো। অনেকেই আছেন এমন যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত তারা কিন্তু প্রয়োগ করতে পারতেন না। তারা যেতেন ভোটদান কেন্দ্রে এবং সেখানে গিয়ে বলা হতো আপনার ভোট হয়ে গেছে, আপনি বাড়ি যান। কখনো বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেওয়া হতো, কখনো মিষ্টির প্যাকেট, আর কখনো বা অশ্রাব্য ভাষায় কথা বলে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হতো। এই অভিযোগগুলো কিন্তু বারংবার আমাদের সামনে উঠে এসেছে। আর এবার সম্পূর্ণটাই পরিবর্তন হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূলের শক্ত ঘাঁটিকে একেবারে ভেঙে দেওয়া হয়, আর তারপরেই পরিবর্তনের ঝড় বাংলা জুড়ে, গেরুয়া ঝড় বাংলা জুড়ে। আমরা দেখেছিলাম যখন সিপিআইএম আমল ছিল, বামফ্রন্টের আমল ছিল, তৃণমূল যেভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তৃণমূল যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে, যেমন যদি আমরা বলি কারাপশন হোক না কেন, যুব সমাজের চাকরি হোক না কেন, প্রত্যেকটি বিষয় দেখে প্রথমে কিন্তু তৃণমূল লড়েছিল, রুখে দাঁড়িয়েছিল, মানুষের হয়ে কথা বলতো। কিন্তু ধীরে ধীরে যে অভিযোগ উঠে আসছে, বেশ কিছু নেতারা যখন দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, দলকে যখন দুর্নীতির অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হতো, আর সেখানেই মানুষ পরিবর্তন চাইতো। আর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে। আর এবার সবচেয়ে বড় পরিবর্তন, যে এনআরসি বা যে সিএ অ্যাক্টের কথা বলা হচ্ছিল এতদিন থেকে পশ্চিমবঙ্গে লাগু না হওয়ার জন্য, যখন দীর্ঘদিন থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে থেকে যাচ্ছিল, দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের মাটিকে আঁকড়ে ধরে সেখানকার নানান সরকারি প্রকল্প, সেখানকার নানান যুবক যুবতীদের হকের চাকরি পর্যন্ত নিয়ে তারা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরেছিল, তাদের এবার বিদায় বেলা চলে এসছে। অর্থাৎ তারা যদি নাগরিকত্ব চাইছেন তাহলে এবার তাদের পাসপোর্ট জমা দিতে হবে, না হলে যে গৌরব তুমি যেমনটা বলে পুশব্যাক করে কিন্তু তাদের দেশে তাদের ফিরিয়ে দেওয়া হবে, সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক কিংবা আফগানিস্তান। এছাড়াও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য, কারণ এবছর নির্বাচন হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী এসছে, একের পর এক নতুন নিয়ম লাগু করা হয়েছে পশ্চিমবঙ্গে। সে আমরা দেখেছি 45 দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার কথা বলা হচ্ছে, জমি হস্তান্তরের কথা বলা হচ্ছে, মহিলাদের নিরাপত্তা, যুব সমাজের নিরাপত্তা, যুব সমাজের চাকরি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ, পাশাপাশি পরিবহন ব্যবস্থা, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু নতুন সরকার রুখে দাঁড়িয়েছে। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিএএ নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সে ঘোষণার পর থেকে রাজ্য সরকারও কিন্তু লাগু করে। কৌরব, একেবারে তাই, অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে বেছে বেছে এবার হয়তো ক্যাম্পে পাঠানো হবে, তারপর তাদেরকে পুশব্যাকের পালা। কিন্তু অনেকেই ভাবতে পারেন সিএ হয়তো কার্যত দেশ থেকে বিতাড়িত করার অ্যাক্ট, কিন্তু তা নয় আদতেও। সিএ আদতে ভাবে যে সমস্ত সংখ্যালঘুরা 2024 31 ডিসেম্বরের আগে পর্যন্ত ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব প্রদান করাই হচ্ছে আক্ষরিকভাবে সিএ এর একটা অ্যাক্টের কাজ বা রুলস। আমরা কথা বলবো নিবেদিতা, আমরা আসবো। তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে দূরে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ, তার সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, আমি গৌরব রয়েছি, সঙ্গে আমার সহকর্মী নিবেদিতা রয়েছে। দেখো, আজকে যে টপিক কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিএ এতদিন টালবাহানা ছিল, টানাপোড়েন ছিল, যার জন্য লাগু হয়নি, কার্যকর হয়নি রাজ্যের ক্ষেত্রে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার, তারপরেই কড়া অ্যাকশন মোডে 3D প্ল্যানে এগোচ্ছে শুভেন্দু অধিকারী, কার্যকর হয়েছে সিএ। আদতেও সিএ, যেমনটা বললাম, সিএ কিন্তু নাগরিকত্ব প্রদান করার আইন, কোনো রকম বিতাড়িত করার আইন নয়। সেখান থেকে যে কনফিউশন, সেটা একটু দূর করো প্লিজ। বাংলার রাজনীতির অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এই সিএ। তুমি জানো 2019 সালে যে সংসদে যখন পাস করা হয় এই সিএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কিন্তু তারপরে কিন্তু উত্তপ্ত হয়েছিল এই বাংলা। বিশেষ করে 2019 সালে তুমি জানো বিভিন্ন জেলায়, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জেলায় কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে, এবং বিভিন্ন রেল স্টেশন এমনকি ট্রেনও জ্বালিয়ে দেওয়া হয়। ফলে সেই সিএ নিয়ে কিন্তু কিছুটা হলেও আপাতত খবরের
থেকে কিছুটা হলেও সাইডে চলে গেছে, কিন্তু তারপরে এই যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, দেখো একটা বিষয় আমরা জানি যে এই রাজ্য দীর্ঘ 49 বছর সিঙ্গেল ইঞ্জিন বা সিঙ্গেল সরকার দেখেছে, যেখানে কেন্দ্রের সঙ্গে বরাবর একটা বিরোধিতা ছিল প্রায় দীর্ঘ 49 বছর, কিন্তু 2026 সালে এসে কিন্তু সেই ডবল ইঞ্জিন সরকার আপাতত প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সুফল, তার জন্য অবশ্যই আয়ুষ্মান যোজনার মতো গুরুত্বপূর্ণ বিশেষ করে সুবিধা কিন্তু বাংলার মানুষ পাচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, তা হচ্ছে যেটা নিয়ে বারবার কেন্দ্রের বিজেপি সরকারকে পিছু হটতে হয়েছিল, তা হচ্ছে এই সিএ। এবং এরা যেহেতু বিজেপির কঠোর বিরোধী অবস্থান নেওয়া তৃণমূল কংগ্রেস সরকার থাকার জন্যই কিন্তু কেন্দ্রের সরকার এই চাপিয়ে দেওয়া সিএ তা কিন্তু কোনো মতেই কেন মান্যতা দেয়নি। এবং যার ফলে কিন্তু রীতিমতো আমরা দেখছি বিভিন্নবার যখনই কেন্দ্র কোনো বিষয়ে অগ্রসর হয়েছে তখনই কিন্তু রাজ্যে বিক্ষোভ দেখা যায়। এবং এবারে 2026-এ বিধানসভা নির্বাচনের পর ক্ষমতা দখলের পরেই কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে সিএ লাগু। অর্থাৎ দেখো, সিএ এর কথা আমরা যদি বলি, প্রথমত সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার একটা আইন। তখন বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, তারা যদি ধর্মীয় কারণে যে আক্রান্ত হন, যে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই কারণে যদি তারা আক্রান্ত হয়ে যদি এই সমস্ত দেশ থেকে ভারতে আসেন, তাহলে তারা নাগরিকত্ব পাবেন। এবং সেই সময়টা কিন্তু পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হয়, 2024 সালের 31শে ডিসেম্বর করা হয়। এবং এই যে সময়টা, এই তারিখটাই কিন্তু ছিল সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনের একটা সমস্যা বলতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইস্যু যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু যে কথা বলতে, তা হচ্ছে পুশব্যাকের কথা। দেখো, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কিন্তু উত্তপ্ত হয়েছে এই অনুপ্রবেশকারী ইস্যুতে। বারবার যেখানে এসআইআরকে কেন্দ্র করে এসআইআর ফলে অনুপ্রবেশকারী নাম বাদ যাবে, নানাবিধ কথা সামনে এসেছিল, কিন্তু ছবিটা দুরকম। একদিকে যেমন নির্বাচন কমিশনের যে সমস্ত নাম বাতিলের তালিকা প্রকাশ করা হয়, সেখানে দেখা যায় কোথাও শিফটেড ভোটার, কোথাও মৃত ভোটার, এই সমস্ত ইস্যুতে নাম বাদ পড়েছে, কিন্তু কোথাও কিন্তু অনুপ্রবেশকারী এই উল্লেখ ছিল না। জানি কিন্তু বিজেপির বিরুদ্ধে কিন্তু তোপ দেখেছিল এ রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে এই যে বিষয়টা, এরপর এছাড়া আরও একটা ছবি যদি আমরা দেখি, এই এসআর শুরু হওয়ার পর বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা এই সমস্ত জায়গায় দেখা যায় বহু পরিযায়ী শ্রমিক বা বলো বহু মানুষ বাড়িতে পরিচারিকার কাজ করতেন অনেক মহিলা, যারা এই এসআর চালু হওয়ার পরই কিন্তু রীতিমতো আর কাজে যাচ্ছেন না। ফলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে ওঠেন যে তারা হয়তো অনুপ্রবেশ করে এই বাংলায় প্রবেশ করেছিল। এবং দেখা যায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেখেছি যে তারা বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। স্পষ্টই তারা বলেছেন যে তারা বাংলাদেশ থেকে এসছেন এবং তারা অবৈধভাবে এসছেন এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে, কিন্তু এসআইআরে যেহেতু 2002 সালের তালিকার ভিত্তিতে এসআইআর হয়েছে, ফলে তারা আতঙ্কিত দেশ ছেড়ে। ফলে এই যে বিষয়টা, দুটো ছবি, একটা নির্বাচন কমিশনের তালিকায় কোথাও কিন্তু অনুপ্রবেশকারী ইস্যুতে নাম বাতিলের সংখ্যা নেই, উল্টো দিক ঠিক এই ছবিটাও এসেছে যেখানে দেখা যাচ্ছে মানুষ কিন্তু এই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। ফলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা স্পষ্ট করে যে কোথাও যেন এ রাজ্যে কিছুটা হলেও অনুপ্রবেশকারীদের বসবাস একটা রয়েছে, যারা বিশেষ কিছু কারণে ইনকাম সোর্স অফ আয়ের জন্য হোক বা যে কোনো কারণে হোক বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন। ফলে এবারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই যে ঘোষণা, বিশেষ করে সিএ চালু করে, দেখো ইতিমধ্যে সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে অনুপ্রবেশকারী, যেটা বারবার বলা হয় যে প্রায় 2200 কিলোমিটার রয়েছে বাংলাদেশের সঙ্গে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা, এবং তার মধ্যে প্রায় 1700 কিলোমিটার মতো রয়েছে যেখানে কিন্তু কাঁটাতার বেড়া রয়েছে, প্রায় 500-র বেশি এমনটা রয়েছে যেখানে কিন্তু কাঁটাতার বেড়া নেই। ফলে বারবার অভিযোগ ওঠে এই যে গ্যাপ রয়েছে বা ফাঁকা এলাকা রয়েছে, সেইখান থেকেই মানুষ কিন্তু অবৈধভাবে এই দেশে প্রবেশ করে। এবং শুভেন্দু অধিকারী সরকার গঠন হওয়ার পরই, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই কিন্তু এই বিএসএফকে জমি দেওয়ার কথা ঘোষণা করে। গতকালে আমরা দেখেছি প্রায় 27 কিলোমিটার জমি দেওয়া হয়, এবং সেইখান থেকে কিন্তু সিএর কথা স্পষ্ট করা হয় যে সমস্ত অর্থাৎ নাগরিকত্ব আইন আমরা দেখেছি এসআরকে কেন্দ্র করে যখন বারবার অনেকেই যারা 2002 সালে যার তালিকার নাম নেই, এই সমস্ত ইস্যুকেই অনেকে যখন আতঙ্কিত হয়ে পড়েন, তখন কিন্তু কমিশন একটা ঘোষণা করে যদি কেউ সিএ এর কোনো সার্টিফিকেট দেখাতে পারে, ডকুমেন্টস দেখাতে পারেন, তাহলে তাদের নাম ভোটার তালিকা থাকবে। জানিও বিতর্ক ছিল, কিন্তু এবারে যেটা গুরুত্বতা হচ্ছে পুশব্যাকের কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। ফলে পুশব্যাক কাদের, সিএ যদি চালু হয় সেটা কিন্তু নাগরিকত্ব দেওয়ার একটা আইন, তাহলে পুশব্যাককে শুধুমাত্র ধর্মীয় কারণে বাছাই করে পুশব্যাকের পরিকল্পনা করেছে সরকার, যেখানে দাঁড়িয়ে 2026 সালের নির্বাচনের আগে বা এসআর পর্বের সময় কিন্তু যারা বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ছিল অর্থাৎ সংখ্যালঘু মানুষ। সুতরাং বুঝতে পারছো শুভেন্দু অধিকারী এবারের ঘোষণা কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট যে যদি অনুপ্রবেশকারী বা অন্য দেশ থেকে এসে অবৈধভাবে মুসলিম তারা যদি বসবাস করে থাকেন, যেটা অসমের হিমন্ত বিশ্ব শর্মা দেখেছে ঠিক একইভাবে, অর্থাৎ চিহ্নিত করতে হলে তাদেরকে পুশব্যাক করবে। এই কিন্তু প্রক্রিয়া এগোচ্ছে এখন। সিএ এবং পুশব্যাক দুটো কিন্তু পুরোপুরি আলাদা। সিএ আইনটা কিন্তু নাগরিকত্ব দেওয়ার,
আর পুশব্যাক তাকে বিতরণের। এখন দেখা যাক সরকার কি পদ্ধতিতে এগোয়, খুব তাড়াতাড়ি হয়তো স্পষ্ট হয়ে যাবে। গৌরব, সত্যজিৎ, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। তুমি যেমনটা শুরু করলে 2019 সালে যেভাবে আমরা দেখেছিলাম সিএএ নিয়ে যেভাবে ঝড় পশ্চিমবঙ্গ জুড়ে, এবং একের পর এক রেল অবরোধ করা হয়, রেল লাইন জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়, তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলে। কিন্তু আরেকটি বিষয় জানতে চাইবো, সে সময় তৎকালীন সরকার যেভাবে মানুষকে বুঝিয়েছিল সিএএ এবং এনআরসিকে এক করে দিয়ে মানুষকে যেভাবে বিভ্রান্ত মানুষ হয়েছিল, তার প্রতিফলন 2019 সালে আমরা দেখতে পেরেছিলাম। আমি তোমার থেকে জানতে চাইবো এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার থেকে জানতে চাইবো যে সিএ এবং এনআরসি দুজনের কানেকশন কি রয়েছে, কিভাবে কাজ করে, যদি দর্শকদের সামনে তুলে ধরো। দেখো প্রথমত যেটা হচ্ছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার একটা, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এনআরসির কথা যদি বলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখো এনআরসি বলছে যারা অবৈধভাবে এসে এদের দেশের নাগরিক রয়েছেন, বা যদি বলো আমার তোমার বা ভারতবর্ষের নাগরিক হিসেবে যে সরকারি সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, যেটা হয়তো যারা অবৈধভাবে এসে পেয়েছেন সেই সমস্ত মানুষদের চিহ্নিত করা এবং বিতরণ করা, এটাই কিন্তু এনআরসি প্রক্রিয়া। অর্থাৎ অবৈধভাবে রাজ্যে এসে অবৈধভাবে তারা বসবাস করে রয়েছেন, এবং অবশ্যই দেশের সম্পদ বলো, দেশের যেগুলো দেশের প্রকৃত নাগরিক যারা, তারা তাদের সঙ্গে নিজেরা ভোগ করছে, এই চিহ্নিত করা এবং বিতরণ, এই প্রক্রিয়াতেই কিন্তু এগিয়েছিল কেন্দ্র সরকার। এবং সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যের কথা যদি বলা হয়, এই রাজ্যের যে বিরোধী তৎকালীন শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রথম থেকেই আমরা জানি যেখানে সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হলো, বারবার কিন্তু কেন্দ্রের সঙ্গে সংঘাতে চলেছে। ফলে কেন্দ্র সরকার যখন এই ইস্যুটা হাতে, অর্থাৎ এনআরসি এবং সিএ এর বিষয়টি সামনে আনে, তখনই কিন্তু বিরোধিতা করতে শুরু করলো তৃণমূল কংগ্রেস। তখন তাদের প্রধান ভোট ব্যাংক কিন্তু ছিল সংখ্যালঘু মুসলিম ভোট। ফলে এইখান থেকে কোথাও যে আতঙ্কিত হয়ে ওঠে যে এনআরসির মাধ্যমে যে বেছে বেছে সংখ্যালঘুদের দেশ থেকে বিতরণের প্রক্রিয়া শুরু হয়, বা এনআরসিতে চিহ্নিত করে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু প্রথম থেকেই বিরোধিতা করতে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস। তখন তাদের আশঙ্কা ছিল যে কেন্দ্র সরকার তাদের আইন বা তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে ব্যবহার করে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে মুসলিম সংখ্যালঘুদের চিহ্নিত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এবং ভবিষ্যতে দেশ থেকে বিতরণের প্রক্রিয়া শুরু করবে। এবং যেটা ছবিটা সামনে আসে, শুধুমাত্র যে বিবৃতি বা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমরা দেখেছি তৎকালীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতো এই সিএ নিয়ে আন্দোলন করেন, এবং তার যে বিবৃতি ছিল ক্যাচিয়ে, তুমি জানো রাজ্যে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ ছিলেন, শুভ্রা প্রসন্ন বলো বা সুবোধ সরকার, তারাও কিন্তু সেই আন্দোলনে সামিল ছিলেন, এবং তারাও কিন্তু অর্থাৎ বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে কিন্তু রীতিমতো এই আন্দোলন ঝাঁপিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে তুমি যে কথাটা বললে একেবারে সত্যি, যে দুটো প্রক্রিয়া কিন্তু পুরোপুরি আলাদা। দেখো আমরা ভারতবাসী হিসেবে, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, এরা কিন্তু প্রত্যেকেই চাইবো যে যারা প্রকৃত নাগরিক তারা এ রাজ্যে থাকুক, এ রাজ্যে বসবাস করুক, তারা সরকারি যে সমস্ত সুবিধা সবই তারা ভোগ করুক, সেটা তাদের হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। কিন্তু এ রাজ্যের শাসক দল যারা ছিল তৃণমূল কংগ্রেস, তাদের প্রথমত লক্ষ্য ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে, অর্থাৎ ভোটকে ঐক্যবদ্ধ করা। আর ঠিক সে কারণে তারা কিন্তু ঠিক একই পথে হাঁটে, যে এনআরসি করা হচ্ছে, সিএ করা হচ্ছে, কোথাও যেন মুসলিম সংখ্যালঘু মানুষদের চিহ্নিত করবে এবং কেন্দ্র সরকার বিতরণ করবে। অর্থাৎ একদম পুরোপুরি স্পষ্ট যে ভুল বার্তা দেওয়া। দেখো বারবার কিন্তু বলা হয়েছে যে এনআরসিতে কোথাও কিন্তু এই দেশের যারা মুসলিম নাগরিক রয়েছে তাদের বিতরণে কোথাও লেখা নেই। যারা দেশের নাগরিক তারা নিশ্চিতভাবে থাকতে পারেন, যেটা পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবং প্রত্যেকটা যে এনআরসি যে বিজ্ঞপ্তি তাদের কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু দেখা যায় বিক্ষোভটা, অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের মানুষদের কোথাও যেন খেপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, এবং যার ফলে কিন্তু রীতিমতো অগ্নিগর্ভ ওঠে। এবং দেখো যেখানে দাঁড়িয়ে আমরা এই রাজ্যে দেখেছি, দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, তুমি জানো এর আগেও কাজী মাসুম আক্তার, যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তাকে কিন্তু রীতিমতো মারধর করা হয়েছিল। অবশ্যই এ রাজ্যের সংখ্যালঘু মানুষ যে তারা স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না, এবং অথচ এই এনআরসি বা সিএ শুরু হওয়ার পর দেখা যায় বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আন্দোলন করছে, তারা ভারতবর্ষের নাগরিক এই হিসেবে জাতীয় পতাকাটা আন্দোলন। অর্থাৎ দুটো ছবি পুরোপুরি আলাদা। একদিকে যেমন জাতীয় সঙ্গীতের কথা বলে কাজী মাসুম আক্তার আক্রান্ত হচ্ছেন, ঠিক তেমনই কোথাও যেন তৃণমূলের উস্কানি বলো বা তৃণমূলের ভুল বোঝানি বলো, তারপরে কিন্তু একাংশের সংখ্যালঘু মুসলিম তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন, এবং সেই নিজেদেরকে ভারতে প্রমাণ করার জন্য একের পর এক ট্রেন জ্বালিয়ে দেন, বাস জ্বালিয়ে দেন, সরকারি সম্পত্তি ভাঙচুর চলতে থাকে। ফলে বুঝতেই পারছো যে রাজনীতি করা, অর্থাৎ সিএ বা এনআরসি নিয়ে কিন্তু রাজনীতি কিন্তু হয়েছে যথেষ্ট। এবার প্রক্রিয়া শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন যারা প্রকৃত নাগরিক তারা থাকবে, বা সিএর এনআরসি যেটা লেখা হয় তাকে খুব স্পষ্ট করে রয়েছে যারা প্রকৃত নাগরিক, যারা এই ভারতবর্ষের নাগরিক, তাদের কোনো চিন্তার কোনো মাথা ব্যথার কারণে যারা অনুপ্রবেশ করে এসছে, যারা ভুল পথে এসছেন,
যারা বেশ বেশ সত্যজিৎ সঙ্গে থাকো, আমি আসবো। আমি এই মুহূর্তে শোনাতে চাইবো যেখানে শুভেন্দু অধিকারী ঠিক প্রশাসনিক বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর কার্যত সিএ প্রসঙ্গে তিনি কি বলেছিলেন সেই বক্তব্য শোনাবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, আর সেখানে দেখুন ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসা মানুষ নিরাপদে রয়েছেন, কোনো রকম তাদের অস্বীকারের জায়গা নেই এবং তাদের কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি করা হবে না, বৈধ নাগরিকদের কোনো ভয় নেই, এমনটা কার্যত শুভেন্দু অধিকারী বলেছেন। এবং সেখান থেকেই যেমনটা সহকর্মী সত্যজিৎ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন আপনাদেরকে, সিএ পুরোপুরিভাবে একদম নাগরিকত্ব প্রদান করার আইন এবং এনআরসি অন্যদিক থেকে আপনি যে লিগাল রেকর্ড, অর্থাৎ আপনার যে রেকর্ড থাকা দরকার, আপনি ভারতের নাগরিক, বৈধ নাগরিক, তাদের রেকর্ডটা থাকবে এনআরসির মারফত। 1951-তে প্রথম এই আইনটা আনা হয়েছিল, পরবর্তীতে এত পর্যায়ক্রমে একটা টাইমলাইন চলেছে, এখনো পর্যন্ত সেটা এনাক্টেড করা সম্ভব হয়নি। আমরা শোনাবো শুভেন্দু থেকে কি বলেছিলেন, বক্তব্যের দিকে নজর রাখছি। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। সত্যি যেমনটা আমরা শুনলাম, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট 3D বলা হচ্ছে। আর সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি অনেকগুলো পয়েন্ট কিন্তু এক এক করে তিনি তুলে ধরলেন। প্রথমে তিনি বলছেন যে 2024 সালে 12ই ডিসেম্বর, ক্ষমা করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। 7টি যারা ধর্মেতে অন্তর্গত, তাদের সংখ্যালঘু, তাদের ক্ষেত্রে ছাড় হবে। এবং তাছাড়া অন্যরা যারা রয়েছেন অবৈধভাবে প্রবেশ করেছেন তাদের সরাসরি ডিটেক্ট করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা হচ্ছে। এ নিয়ে কি জানা যাচ্ছে বা কিভাবে কার্যকর করা হবে সত্যজিৎ? দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে অর্থাৎ 7টি সম্প্রদায় সংখ্যালঘু আমাদের দেশে নয়, সংখ্যালঘু বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান, এই সমস্ত দেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন, এবং সেই 7টি সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কারণে নিপীড়িত হচ্ছেন, অর্থাৎ শুধুমাত্র মুসলিম না হওয়ার জন্য তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় সে সময় কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেশ থেকে ছেড়ে আসতে বাধ্য হন। কারণ একটাই, কারণ তারা সংখ্যালঘু, হিন্দু বা ওই দেশের সংখ্যালঘু। ফলে সেইখানে দাঁড়িয়ে বারবার যে ছবিটা উঠে আসে, যে সমস্ত দেশে শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ হওয়ার জন্য তারা বারবার আক্রান্ত হচ্ছেন, তাদের জমিঘর লুটপাট করা হচ্ছে বা তাদের বাড়ির মহিলাদের তাদের শ্লীলতাহানি করছে, এই ছবি কিন্তু বারবার সামনে যায়। সেইটাকে মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই এনআরসি বা এই সিএ প্রক্রিয়া। ফলে সেইখানে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ 2024-এর
31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসছেন এবং তারা যদি সিএ এর আওতায় পড়েন, আবেদন করেন, তাদের কিন্তু নাগরিকত্ব দেবে সরকার, যেটা স্পষ্ট করে বলা যায়। দ্বিতীয়ত যে এনআরসির কথা খুব গুরুত্ব, সেটা হচ্ছে যে সমস্ত মাধ্যমে, অর্থাৎ যারা অবৈধভাবে এসছেন, যারা প্রথম থেকেই ভারতবর্ষের নাগরিক, যারা সংখ্যালঘু মুসলিম হলেও তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অবৈধভাবে যারা এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তার আমরা বলতে পারি। ফলে এবারে দেখো, একটা সময় যখন কেন্দ্র সরকার বারবার এই অবৈধ যে অভিযোগটা করা হয় যে রাজ্যের ডেমোগ্রাফি বদলে গেছে, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন, বিশেষ করে এসআইআর যখন শুরু হয় 2002 সালে যে ভোটার তালিকা ছিল তুলনায় 2025-এ যে ভোটার তালিকার ভিত্তিতে এসআইআর হয়, সেখানে প্রচুর অর্থাৎ জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষের কিন্তু বেড়ে গেছে। ফলে এই সংখ্যাটা কিন্তু পরিষ্কার করে দেয় যে যে কোনোই হোক, যেভাবেই হোক, তারা অবৈধভাবে এসে হোক, ডেমোগ্রাফি কিন্তু বদলে গেছে। সেই জায়গাটা তার জন্য একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কারণ আমরা বারবার দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জঙ্গি গ্রেপ্তার হয়, প্রত্যেকেই যে সংখ্যালঘু, তাতেও এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেই জায়গায় একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশ একসময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, তুমি জানো শেখ হাসিনা সরকারের আমলে মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সেই রোহিঙ্গারা তাদের জীবন নেই, তাদের জীবিকা নেই, ফলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাযাবরের মধ্যে ছুটে বেড়াচ্ছে। এবং সে সময় দেখা যায় এই সমস্ত যে সমস্ত জায়গায় কাঁটাতে বেড়া নেই, সেখান থেকে কিন্তু বহু মানুষ প্রবেশ করেছেন, যে অভিযোগ উঠে আসেন। ফলে তারাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থান করে রয়েছে, সেটা তো দেশের অবশ্যই মাথা ব্যথার কারণ। কারণ এই সমস্ত মানুষদের যেহেতু সঠিক বাসস্থান নেই বা আয়ের সঠিক কর্মসংস্থান নেই, ফলে তারা তো বিভিন্ন পেশায় বলা চলে আইন বহির্ভূত কাজে যুক্ত হতে পারেন। ফলে এখানেই কিন্তু আশঙ্কা, অর্থাৎ দেশ কিন্তু একটা বিপদের, সেটা কিন্তু এই বারবার কিন্তু বলা হয়। এবং ঠিক সেই জায়গায়, অর্থাৎ এই রাজ্যের ক্ষেত্রে বারবার যেখানে বলা হয়, তুমি জানো দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি কিন্তু বেশ কয়েকবার গোপনে এ রাজ্যে এসেছেন, বৈঠক করেছেন, কিন্তু বৈঠক করে কোনো ফলপ্রসূ কিন্তু হয়নি। অর্থাৎ যে সমস্ত জায়গা অবাধ রয়েছে, যেখানে কিন্তু কাঁটাতে বেড়ার কোনো প্রক্রিয়া কিন্তু বিগত রাজ্য সরকার করেনি। ফলে সেটাই কিন্তু একটা মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু ডবল ইঞ্জিন সরকার বসার পরে কিন্তু সেই জায়গায় প্রথম হস্তক্ষেপ করলো, অর্থাৎ এই সমস্ত জায়গায় যে জায়গাগুলো অবাধ রয়েছে সেগুলোকে মেরামত করা, কাঁটাতে বেড়া দাও। এবং যে সমস্ত মানুষ যারা অবৈধভাবে এসে নাগরিকত্ব নয়, যারা নিজেদের ভোটার কার্ড বা আধার কার্ড তুলতে সক্ষম হয়েছেন, ফলে সেই সমস্ত মানুষদের চিহ্নিত করে তাদের ডিটেনশন ক্যাম্পে ভরা এবং বিএসএফের মাধ্যমে তাদের পুষব্যাক করা, এই প্রক্রিয়া কিন্তু সরকার শুরু করেছে। ফলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো দেখো আগামী, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বা তারা যদি থাকতো ক্ষমতায়, তাহলে কেন্দ্র সরকার কিন্তু কখনোই এই আইন কার্যকর করতে পারতো না। ফলে সেখানে বাংলার ডেমোগ্রাফি আরও বদলে যাক বা বাংলার আইন শৃঙ্খলা আরও অবনতি হোক, এই একটা চিন্তার বিষয় কিন্তু ছিল। আমরা এর আগেও বারবার দেখেছি এ রাজ্যে নির্বাচন হোক বা যে কোনো ক্ষেত্রে আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের কেন্দ্রে অগ্নিগর্ভ, যেটা তুমি দেখো এসআরকে কেন্দ্র করে আমরা যে বেলডাঙ্গা যে অগ্নিগর্ভ, ওটা জাতীয় সড়ক প্রায় 3 দিন অবরুদ্ধ হয়ে যায়। ফারাক্কার বিডিওঅফিস ভাঙচুর, চাকুলিয়ার বিডিওঅফিস ভাঙচুর, এমনকি ওয়াকাফ বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে অগ্নিগর্ভ হয়ে ওঠে। ফলে সেই ঘটনা পরিষ্কার বারবার উঠে আসে যে কোথাও যেন বৈদেশিক শক্তির সহায়তায় এই হিংসা ছড়াচ্ছে, যে হিংসা আমরা বারবার বাংলাদেশ দেখেছি, যেখানে দাঁড়িয়ে সামান্য ছোট ইস্যুতেই আগুন জ্বালিয়ে দেওয়া, অগ্নিগর্ভ ওটা মারধর করা, যে ছবি কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নির্বাচন বারবার হয়েছে। কিন্তু ধর্মীয় কারণে এরকম এই সমস্ত হিংসা কিন্তু বাংলায় ছিল না, এটা কত কয়েকবার দেখা যায়। বর্তমান অবস্থায় কেউ কেউ হয়তো বাংলাদেশ, নেপাল, ভুটান ভেবে নিতে পারেন, তাদের হয়তো অনেকটা দ্বিধাবোধ উঠে আসতে পারে, কিন্তু এটা ভাবনার কোনো বিষয় জায়গা নেই। কেননা এতটা স্ট্রং নিরাপত্তা জনিত সমস্যা এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে না বাংলার ক্ষেত্রে এবং গোটা দেশের ক্ষেত্রেই। এবং সেখান থেকে তোমার কাছে আসবে, দেখো দেশের স্বার্থে যখন কথা হয়, নাগরিক স্বার্থে যখন কথা হয়, জনগণের স্বার্থে যখন কথা হয়, একটা আইন যখন কার্যকর অনেক ভাবনা চিন্তা করে থাকে কেন্দ্রীয় সরকার বা দেশের সরকার, কিন্তু সেখান থেকে দেখা গিয়েছিল ঠিক ওয়াক অফ যে একদম আইন কার্যকর করা হয়েছিল এবং সেখান থেকেই রাজ্য সরকার বিরোধিতা করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়াক অফ হতে দেবো না, কিন্তু তাকে তিনি বাধ্য হলেন এক প্রকার কার্যত দেশের স্বার্থেই বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের স্বার্থেই। এত আন্দোলন বিক্ষোভের পরে তিনি স্বীকার করেন, তিনি বললেন শেষ পর্যন্ত ওয়াক অফ বোর্ডের প্রতি যে আইনের প্রতি তিনি কিন্তু সম্মতি জ্ঞাপন করলেন, তিনি বললেন এমনটা। কাজে তো একই রকমভাবে যদি সিএ এখনো পর্যন্ত দেখা যায়, তিনি যদি হয়তো বা তৎকালীন মুখ্যমন্ত্রী যদি থাকতেন বা তিনি যদি আবার দায়িত্ব তারা আসতেন, অনেক রকম বিষয় হয়তো উঠে আসতে পারতো এবং সিএ নিয়ে যে একটা বড় ইস্যু হতো, আমরা কিন্তু বলার অপেক্ষা রাখে না সত্যজিৎ। দেখো একেবারেই তাই। আমরা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে যদি দেখি, দেখো একটা সময় বিশেষ করে লোকসভার বিরোধী দলনেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী,
1996 সাল যখন দেশের বা 1991 থেকে 96 যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। তুমি জানো জেনেভা সম্মেলন, যে সম্মেলনে রীতিমতো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রীতিমতো জেনেভা সম্মেলনে দাঁড়িয়ে ভারতবর্ষের নিন্দা করেছেন যে ভারত সরকার কাশ্মীরি মুসলিমদের উপর অত্যাচার করছে, নানাবিধ অভিযোগ করলেন। এবং সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও তিনি কিন্তু পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে। সুতরাং দেখো, একদিকে যেমন সরকারকে আক্রমণ করছে, ভারতবর্ষকে আক্রমণ করছে, ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করছেন দেশের লোকসভার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। এবং তিনি যখন, প্রত্যেকে জানেন তিনি একজন খুব ভালো বক্তা, তিনি যখন জেনেভা সম্মেলনে যান, বক্তব্য রাখেন, যা দেখে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। এবং তিনি প্রধানমন্ত্রী হয়েই রীতিমতো বলেছিলেন যে ভারতবর্ষের গণতন্ত্র এক বিচিত্র গণতন্ত্র, যেখানে বিরোধী দলনেতা সরকারের হয়ে কথা বলতে আসছে। দেখো, এই ছবি কিন্তু ভারতবর্ষে বারবার দেখেছে, সৌজন্য রাজনীতি বলো, কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর বারবার কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অর্থাৎ কেন্দ্র সরকার যে কোনো আইন, তুমি জানো, তুমি ওয়াকআপ বিলের কথা বলছে, এই ওয়াকআপকে কেন্দ্র করে রাজ্য কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এবং সে সময় যেখানে একটা আইন যখন সংসদে পাশ হয়, তুমি জানো লোকসভায় পাশ হয়, পরবর্তী রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সরকার তা আইনে পরিণত হয়, কিন্তু আইনে পরিণত হওয়ার পরেও কিন্তু একটা বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং দেখো, এই এসআইআর আমরা যে নির্বাচন কমিশন, যেটা একটা স্বাধীন সাংবিধানিক স্বাধীন সংস্থা, যারা ডিসিশন নিতে পারে যে তারা এসআইআর 2002 সালের তালিকা নিয়ে করবে না 2025 সালে, তারা সিদ্ধান্ত নিতে পারে। এবং তারা যখন ঘোষণা করে, সে এসআইআরকে কেন্দ্র করেও কিন্তু রীতিমতো এই রাজ্যে বিক্ষোভ হয়েছে। অর্থাৎ কোথাও যেন কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় স্তরের যে কোনো সিদ্ধান্ত আসলে তার বিরোধিতা যেন বাধ্যতামূলক হয়ে উঠেছিল এই রাজ্যে। ফলে বারবার বিক্ষোভ দেখেছে। এবং এই এসআইআর সেই জায়গায় আপাতত ইতি পড়তে চলেছে আমরা বলতে পারি। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল যে বলেছেন, অর্থাৎ সিএ কার্যকর হলো, যেখানে যারা এই দেশের নাগরিকত্ব, আমরা জানি সংখ্যালঘু মুসলিম যারা এই রাজ্যের স্থায়ী নাগরিকত্ব রয়েছে তাদের কোনো মাথা নেই, কিন্তু যারা অবৈধভাবে এসে স্থায়ী ঠিকানা করে নিয়েছেন, তারা বিভিন্নভাবে ভোটার কার্ড হোক, আধার কার্ড বানিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ফলে সরকার, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, এই রাজ্যেও বিজেপি সরকার, কোনো কেন্দ্রে এবং রাজ্যের মধ্যে সমন্বয় ইতিমধ্যে তৈরি হয়েছে। ফলে আগামী দিনে কিন্তু কেন্দ্রের যে কোনো আইন খুব সহজে যে রাজ্যে কার্যকরী হবে তা আমরা বলতে পারি। যার অন্যতম বড় প্রমাণ, তুমি দেখো সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে জমি দেওয়া, এবং অবশ্যই আয়ুষ্মান যোজনা রাজ্যে চালু করা, এবং অবশ্যই এই যে সিএ। সুতরাং আগামী দিনে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে, যেখানে বারবার অভিযোগ উঠে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে গেছে অনুপ্রবেশের ফলে খুব শীঘ্রই হয়তো কেন্দ্র সরকার, কিন্তু এই নিয়ে কিন্তু পরবর্তী অগ্নিগর্ভ কি হওয়ার সম্ভাবনা আছে, তার সম্ভাবনা যথেষ্ট কম। তখন তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতা এক সময় ছিল, এই মুহূর্তে তারা প্রধান বিরোধী। ফলে যেহেতু সরকারি একটা প্রক্রিয়া, ফলে সেই নিয়ে আন্দোলন হয়তো খুব একটা দেখা নাও যেতে পারে। দেখা যাক সরকার এই সিএ কার্যকরকে ঠিক কিভাবে কার্যকরী পথে এগোয়, সেটা দেখার। সত্যি তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে তৃণমূলের আমলে আমরা দেখেছি সিএ অ্যাক্ট হোক, এনআরসি হোক, কিংবা আমরা ওয়াকআপ সংশোধনী বিলই হোক না কেন, আমরা দেখেছি একের পর এক সময় প্রতিবাদ। তবে এবার নতুন সরকার, তারা যখন ক্ষমতায় এসছে, তারা যখন নতুন নিয়মাবলী লাগু করছেন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, সেক্ষেত্রে হয়তো প্রতিবাদের সুর কিছুটা হলেও কম হবে। কিন্তু তোমার থেকে জানতে চাইবো, তৎকালীন সরকার যখন দেশের স্বার্থে একের পর এক যখন ঘোষণা করা হতো, তারা বিরোধিতা করতেন, এবং সবচেয়ে বেশি আমরা এই উত্তপ্ত পরিস্থিতি বা প্রতিবাদ আমরা দেখতে পেরেছি মালদা, মুর্শিদাবাদ, ইসলামপুর, একের পর এক জায়গায়, আর যেখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যাটা বেশি। তোমার থেকে জানতে চাইবো, তৎকালীন সরকার কি তাহলে এই প্রতিবাদ করতেন সংখ্যালঘু মুসলিমদেরকে হাতিয়ার করে, তাদেরকে ভোরকে ভুল ধারণা দেখিয়ে বিজেপির বিরুদ্ধে যাতে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা যাতে কোনো রকম প্রতিবাদ করতে পারে, এটাই কি কারণ হতে পারে, নাকি এর পেছনেও কোনো রাজনৈতিক কারণ রয়েছে? দেখো, তৎকালীন রাজ্য সরকার বা যদি তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তারা এই সম্প্রদায়কে মাঠে নামিয়েছে কিনা তা তো বলা সম্ভব নয়। তখন তারা যে সে সময় আন্দোলনটা করেছিলেন এনআরসিকে কেন্দ্র করে 2019 সালে, যেখানে বিভিন্ন ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, স্টেশন ভাঙচুর করা হয়, সে সময় তাদের হাতে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, তারা দেশের পতাকা নিয়ে মাঠে নেমেছিলেন। ফলে তারা তৃণমূল কংগ্রেস কিনা, তৃণমূল কংগ্রেস হয়ে নেমেছিলেন কিনা তা সহজে বলা নয়। কিন্তু এটা সত্যি বিগত সরকার, অর্থাৎ তৎকালীন যদি রাজ্যের পুলিশ যদি এই ব্যবস্থার বিরুদ্ধে করা অবস্থা না নিত, তাহলে এই যে ট্রেন জ্বালিয়ে দেওয়া বা স্টেশন ভাঙচুর করা, এটা অবাধে করতে পারতাম। অর্থাৎ রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, বা রাজ্যের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অবশ্যই রাজ্যের প্রশাসনের নির্দেশে। ফলে এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, বারবার আমরা দেখি তাদের অন্যতম প্রধান ভোট ব্যাংক সংখ্যালঘু। দেখো, ওয়াকআপকে কেন্দ্র করে বা এনআরসি কেন্দ্র করে এই সম্প্রদায়ের মানুষকে তারা যে নেমেছে তা তো পরিষ্কার। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এই সিএকে বিরোধিতা করে
পথে নেমেছিলেন, তিনিও নেমেছিলেন এবং তার সঙ্গে কলা কুশলীরা তারাও ছিলেন। ফলে সেইখানে দাঁড়িয়ে একাংশকে যে তাকে বলা যে হয়েছে তার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেই সময় আন্দোলন যে বারবার বাড়তে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়, কারণ একটাই ছিল যে পেছন থেকে মদত ছিল, আর মদতটা না হলে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কড়া অবস্থান নিতে হতো। দেখো এই রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ পারে। যে পার্ক সার্কাস একসময় বারবার অগ্নিগর্ভ হয়ে উঠতে, তুমি দেখো ওয়াকআপ আন্দোলন বলে এই পার্ক সার্কাস কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছে, একের পর এক দোকান ভাঙচুর হয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে যেখানে আমরা যেন তিল জ্বলাই, যেখানে অবৈধ নির্মাণ যখন ভাঙতে যায় কেএমসি, কলকাতা পুলিশ এবং অবশ্যই সিআরপিএফ বা জওয়ান, যাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রীতিমতো বিক্ষোভ শুরু হয় পার্ক সার্কাস। সেই পার্ক সার্কাসের বিক্ষোভ কিন্তু এ রাজ্যের পুলিশই মাত্র 15 মিনিটের সময় কিন্তু পরিষ্কার করে দিয়েছিল। ফলে রাজ্যের পুলিশের যোগ্যতা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং একটা যে পরিষ্কার যে রাজ্যের তৎকালীন শাসক যারা ছিল তারা পুলিশকে কিছুটা হলেও নীরব দর্শক করে রেখেছিল, আর যার ফলেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বিশেষ করে সিএ এর সময়, ওয়াকআপের সময়, বা যদি বলতে পারো ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ এই সমস্ত জেলায় অগ্নিগর্ভ ওঠে, বা বেলডাঙ্গা, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, বা পুলিশকে কোথাও যেন নীরব দর্শক করে রাখা হয়েছিল, এবং যার ফলে এই ঘটনাগুলো ঘটেছিল। ফলে আগামী দিনে পুলিশ কিন্তু রীতিমতো, রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছি পার্ক সার্কাসে দাঁড়িয়ে তিনি বলেছেন যে পুলিশের উপরে আক্রমণ তিনি বরদাস্ত করবে না, বা যদি দেশের আইন নিয়ে কেউ ছেলে খেলা করে তার থেকেও কঠিন খারাপ পুলিশপন্থী কেউ হবে না। অর্থাৎ সত্যজিৎ, পুরনো দিনের ইতিহাস সবকিছু এখন অতীত কার্যত বলাই যায়। কিন্তু তোমার কাছে একটা বিষয় রাখবো, প্রতিটি রাজ্যে এখন এসআইআর চলছে, কিছু কিছু রাজ্যে এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ, এখনো বাংলা এবং বিহার মিলিয়ে প্রায় সংখ্যাটা ওই কোটিতে প্রায় ছুঁয়েছে, কোটি পেরিয়ে যেতে পারে দুটো সংখ্যা যদি বাদ দিতে পারি আমরা। কিন্তু অন্যদিক থেকে বিভিন্ন রাজ্যে যদি এসআইআর হয় এবং এসআইআর ভিত্তিতে একটা তো যাচাই করা সম্ভব হচ্ছে যে কারা অবৈধ কারা বৈধ ভোটার, তো তারপরেও কি এক্সট্রাভাবে কোথাও এনআরসি করা দরকার রয়েছে? দেখো দুটো প্রক্রিয়া পুরোপুরি আলাদা। আমরা যে এসআইআরটা যদি দেখি, এসআইআর হচ্ছে ভোটার তালিকার সংশোধন, নিবিড় সংশোধন, অর্থাৎ যারা বৈধ ভোটার কিনা, বা কোনো মৃত ভোটার রয়েছেন কিনা, বা শিফটেড ভোটার রয়েছেন কিনা, যারা এ রাজ্যের বাসিন্দা হলেও অন্য রাজ্যে চলে গেছেন সেখানে নিজেদের নাম তুলেছেন কিনা, এই তালিকা অর্থাৎ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পদ্ধতি হচ্ছে এসআইআর। সেখানে কিন্তু এনআরসি বা এসআইআরের কোনো যোগ, সি এর কোনো যোগ নেই, এটা কিন্তু পরিষ্কার। ফলে এবার দেখো এসআইআরকে কেন্দ্র করে, বিশেষ করে এসআইআর কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেখানে কিন্তু কোনো এসআইআর বা কোনো অনুপ্রবেশকারীর উল্লেখ কিন্তু নেই। তাদের বক্তব্য পরিষ্কার ছিল যে মৃত ভোটার, শিফটেড ভোটার, বা যদি আমরা বলি যেখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ছিল, এই সমস্ত কথা কিন্তু তারা উল্লেখ করেছে, কোথাও কিন্তু অনুপ্রবেশকারীর উল্লেখ কিন্তু নেই। ফলে সেইখানে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে 2002 সালের যে তালিকা ছিল, যার ভিত্তিতে কারো পরিবারের কারো কোনো সদস্যের নাম আছে কিনা, যদি তাদের নাম না থাকে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এছাড়াও হিয়ারিংয়ের প্রক্রিয়া ছিল, তুমি জানো প্রায় আমরা জানি প্রায় 63 লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা বাদ দিয়েছে, এবং পরবর্তী দেখা যায় প্রায় 91 লক্ষ যারা কিন্তু এখনও কিন্তু অনেকে ডিলেটেড রয়েছেন, যারা হয়তো এই রাজ্যের নাগরিক, যারা হয়তো উপযুক্ত ডকুমেন্ট দেখাতে পারেননি জুডিশিয়াল অফিসারদের, যার ফলে তাদের নাম কিন্তু ভোটার তালিকা ওঠেনি। ফলে পুরোপুরি দুটো প্রক্রিয়া কিন্তু পুরোপুরি আলাদা, এসআইআর ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া, এবং সিএ তা হচ্ছে নাগরিকত্ব। অর্থাৎ নাগরিকত্ব যেটা বারবার বলা হয় যে এই সমস্ত দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যারা ধর্মীয় কারণে যারা নিপীড়িত, অত্যাচারিত, যারা নিপীড়িত হয়ে যারা দেশ ছেড়ে ভারত এসেছেন 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই সমস্ত মানুষদের সিএর আওতায় এনে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া। এনআরসি হচ্ছে যারা অবৈধভাবে এসছেন এবং যারা অবৈধভাবে এসে রীতিমতো নিজে জাঁকিয়ে পড়ছেন বা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের বিতরণের প্রক্রিয়া কিন্তু এনআরসি। সুতরাং সরকারের উদ্দেশ্য পরিষ্কার, অর্থাৎ যেখানে বারবার কেন্দ্র সরকার বারবার যেটা চাইছিল যে অর্থাৎ যেখানে এই বাংলার ডেমোগ্রাফি বদলে গেছে, নানান অভিযোগ উঠে, সেইখানে দাঁড়িয়ে কোথাও যেন একটা যারা বৈধ নাগরিক যারা তাদেরকে ভোটার রাখা, অর্থাৎ যারা অবৈধভাবে এসছেন এ রাজ্যে বিভিন্ন জায়গায় বসবাস করেছেন, রাজ্যের বিভিন্ন জায়গার ডেমোগ্রাফি বদলেছেন, তাদেরকে বিতরণের প্রক্রিয়া। ফলে ডবল ইঞ্জিন সরকার আছে, এই সরকারের দ্রুত এই পথে হাঁটবে তা বলাই বাহুল্য। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো উত্তরবঙ্গে দাঁড়িয়ে সে কথা ঘোষণা করেছেন। ফলে আগামী দিনে কিন্তু খুব শীঘ্রই হয়তো আমরা বুঝতে পারবো যে অনুপ্রবেশকারী কারা অনুপ্রবেশ করে এই রাজ্যে রয়েছেন, যারা বিভিন্ন জেলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন। ফলে খুব শীঘ্রই আমরা জানতে পারবো, জানিয়ে হয়তো রীতিমতো সরকারকে কিছুটা সময় ব্যয় করতে হবে, কারণ ডিটেনশন ক্যাম্প বা তাদেরকে ডিটেনশনে পাঠানো, বিএসএফ এর হাতে তুলে দেওয়া বা পুশব্যাক করা খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং দর্শকদের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় তো থাকবো, কিন্তু এই মুহূর্তে শুনে নেব সুকান্ত মজুমদার, তিনি কি বক্তব্য দিয়েছেন এনআরসি নিয়ে, ক্ষমা করবেন সিএ নিয়ে, তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। हमारी सरकार जो माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में पश्चिम बंगाल में चल रही है, उस सरकार का नीति, इरादा यानी नियत
एकदम स्पष्ट है। राष्ट्र सर्वोपरि, कंट्री फर्स्ट, इस मंत्र को सामने रखते हुए हमारी सरकार ने तय किया है कि बंगाल में जो भूमि पिछली सरकार ने नहीं दिया था, जिसके कारण बीएसएफ ने फेंसिंग नहीं कर पाए, बीएसएफ और 550 किलोमीटर लंबा इलाका, लंबा बॉर्डर वो बिना फेंसिंग का रह गया और जिससे घुसपैठ हुई, इलीगल एक्टिविटीज हुई, क्योंकि हर जगह पे बीएसएफ तो खड़ा नहीं रह सकता और पुलिस पूरी तरीके से इसमें बीएसएफ के साथ कोई भी तालमेल के लिए राजी नहीं था पिछली सरकार के समय। अभी हमारी सरकार ने ये दे दिया है, इससे फेंसिंग भी बनेगा। आज लगभग 27 किलोमीटर लंबा जमीन बीएसएफ को हस्तांतर किया गया आदरणीय मुख्यमंत्री जी की तरफ से और फेंसिंग बन जाएगा और पश्चिम बंगाल और भारत ज्यादा सुरक्षित होगा। चीफ मिनिस्टर ने कहा जिन लोगों ने सीए के लिए उपयुक्त विवेचित नहीं होगा उसको वापस भेज दिया जाएगा। देखिए, तो हमारी सरकार की नीति है। केंद्र में आदरणीय गृह मंत्री जी बहुत बार बोल चुके हैं, डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट, यानी पहले डिटेक्ट करो, उसके बाद वोटर लिस्ट से हटाओ और इनको डिपोर्ट किया जाएगा। भारत तो कोई धर्मशाला नहीं है ना, जो भी आए यहाँ पे रह सकते। जो रिफ्यूजीज आए हैं उनको सीए के माध्यम से हम नागरिकता देंगे, सीए के माध्यम से उनको नागरिकता मिलेगी, लेकिन जो रिफ्यूजी नहीं है उनको वापस जाना पड़ेगा अपने देश में। कल कोलकाता में बाई इलेक्शन है, क्या होगा? हमें पूरी आशा है कि जिस तरीके से पूरे बंगाल की जनता ने माननीय मोदी जी के ऊपर भरोसा रखा और बीजेपी को वोट दिया और शुभेंदु जी को मुख्यमंत्री बनाया पश्चिम बंगाल का, ऐसे ही कल का इलेक्शन में लोग दोनों हाथ उठाकर मोदी जी को, शुभेंदु अधिकारी जी के नेतृत्व में जो बीजेपी की सरकार चल रही है उसको आशीर्वाद करेंगे। जहांगीर तो नाम वापस लिया, वो तो नाम कैसे वापस लेंगे, वो तो वापस लेने का टाइम नहीं है, हट गया है, पुष्पा हो गया, अब क्या कर सकते हैं। वो दम नहीं है, डायलॉग बाजी कर रहे थे, ज्यादा दम सब में नहीं होता। हम जानते हैं कैसे ऑपोजिशन में लड़के आना पड़ता है, उन लोगों को पता नहीं ना ऑपोजिशन में कैसे लड़ते हैं। तो सब नए नए नेता बने हैं, जब टीएमसी पावर में आई उसके बाद ये नेता बने। অর্থাৎ যে আলোচনায় আমরা ছিলাম, নতুন করে একটি বিজ্ঞপ্তি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পশ্চিমবঙ্গবাসীদের জন্য, কারণ যেভাবে আমরা দেখেছি অবৈধ অনুপ্রবেশকারী একের পর এক বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে ছিল এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ থেকে সোজাসুজি বিভিন্ন রাজ্যেও তারা পাড়ি দিতে শুরু করেছেন। কখনো পরিচারিকার কাজ তারা করতেন, কখনো বা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি আমরা সন্ত্রাসবাদী বিভিন্ন কার্যকলাপের অভিযোগও কিন্তু পেয়েছি বিভিন্ন সময়। এবং সেখান থেকে দাঁড়িয়ে এবার নতুন করে আবারও বেছে বেছে, যেমন চাল এবং ডাল, কাকড়, সেখান থেকে বেছে বেছে আলাদা করা হচ্ছে, চালকে আলাদা করা হচ্ছে, ডালকে আলাদা করা হচ্ছে, কাকড়কে আলাদা করা হচ্ছে। আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার, আর তারা যৌথভাবে কাজে কিন্তু তারা নেমে পড়েছে এবং সেখান থেকে কিন্তু বড় আপডেট উঠে আসে। আর সেই আলোচনায় কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম যে যারা সংখ্যালঘু রয়েছেন, অন্যান্য দেশে যারা সংখ্যালঘু, যারা পশ্চিমবঙ্গে এসেছেন শরণার্থী হিসেবে, তাদের আর কোনো চিন্তা নেই। তাদের জন্য বলা যেতে পারে নিরাপত্তা দিবে নতুন সরকার এবং সেক্ষেত্রে তাদের পাসপোর্ট জমা দিতে হবে। কিন্তু যারা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গতেও ছিলেন এবং অন্য দেশেও যারা ছিলেন, একই সঙ্গে দুদেশের নাগরিকত্ব উপভোগ করছিলেন, বিভিন্ন প্রকল্প উপভোগ করছিলেন, তাদের জন্য কিন্তু একটু হলেও ভয়ের কারণ বা চিন্তার কারণ হতে পারে। গৌরব, একদমই তাই। অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘুরা নাগরিকত্ব প্রদান করা হবে তারা যেমন নাগরিকত্ব পাবেন, অন্যদিক থেকে আবার যারা অনুপ্রবেশকারী তারা হয়তো আবারও সেই দৃশ্য আপনারা দেখতে পারেন, যেমনটা ঠিক ঘোষাডাঙ্গা সীমান্ত, পেট্রোপল সীমান্ত ধরা পড়েছিল যে এসআইআর চলাকালীন হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ বলা যেতে পারে, ওপার বাংলার হোক কিংবা পাকিস্তানের তো নয়, দেখা পাওয়া সম্ভব হয়নি, যদিও বা ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা ভিড় জমিয়েছিলেন সীমান্তবর্তী এলাকায়। আবারও হয়তো সেই ছবি খুব শিগগিরই ধরা পড়তে চলেছে। তারপর বিএসএফ, কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার তা তারা নেবেন। নজর থাকবে সেদিকে। আজকে ইঙ্গিত শেষ করছি এখানেই। নজর রাখুন কেটিভি বাংলায়। নমস্কার।